মাননীয় ইলেকশন কমিশনের সামনে, ফুল বেঞ্চের সামনে আমাদের এই প্রতিনিধি দল, বিশিষ্ট প্রতিনিধি দল, যাতে পীযূষ গোয়েলজি থেকে শুরু করে, কিরণ রিজিজু থেকে শুরু করে, আমাদের অরুণ সিংজি, অরুণ বাল্মীকি এবং ওম পাঠকজি, আমরা সকলে উপস্থিত হয়ে বাংলায় যে বর্তমান পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয়ে যেভাবে তিনি ডেসপারেট হয়ে গেছেন, ডেসপারেট হয়ে উনি এখন ভোটারদেরকে ভয় দেখানোর জায়গায় চলে যাচ্ছেন। আমরা তার বিস্তৃত বিবরণ ইলেকশন কমিশনের সামনে তুলে ধরেছি। আমি শুধু একটা ঘটনা উল্লেখ করছি, ভারতবর্ষে এটা বিরলতম ঘটনা। একজন সিটিং চিফ মিনিস্টার তিনি বলছেন যে ভোটের পর যারা বিজেপিকে ভোট দেবে তাদেরকে বাড়ির বাইরে প্ল্যাকার্ড লাগাতে হবে যে আমি বিজেপি করি না। মানে এমন সিচুয়েশন তৈরি করা হবে, ভায়োলেন্স এমন করা হবে যাতে সবাই বাড়ির সামনে ডিক্লারেশন দেয় যে আমি বিজেপি করি না, আমি বিজেপি সাপোর্ট করি না। এই ধরনের পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছেন। প্রত্যেকটি ভোটারকে ভয় দেখানো, প্রতিনিয়ত বলা যে ইলেকশন কমিশন তো কদিনের জন্য, আমরাই থাকবো। এবং এই পুরোটা কিন্তু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে হারছে, বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এবার, সেই হারের ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের জনগণকে, বাংলার ভোটারকে, বাংলার মানুষকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের 6টি দাবি আমরা তুলে ধরেছি। সেই দাবিগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। ন্যায় সংহিতা অনুসারে উনি ক্রাইম করেছেন, কারণ উনি থ্রেট করেছেন, জীবনহানি পর্যন্ত থ্রেট করেছেন। তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছি। তাকে প্রচার থেকে ডিবার করার জন্য আবেদন জানিয়েছি এবং ইলেকশন কমিশনকে বলেছি আমরা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেন হয়। এবং ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আমাদেরকে আশ্বস্ত করেছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা যা করা প্রয়োজন ইলেকশন কমিশন তাই করবে। নো বুথ জ্যামিং, নো সোর্স জ্যামিং, কোনো ধরনের ছাপ্পা ভোট ইলেকশন কমিশন হতে দেবে না। ধন্যবাদ, থ্যাংক ইউ। এটা তো চলতে পারে না। একটা রাজনৈতিক দলও যদি হয়, সেটা শাসক হোক আর বিরোধী হোক, যাই হোক, সে তার রাজনৈতিক প্রচার মঞ্চ থেকে, বিশেষত ভোটের প্রচারে, একের পর এক উস্কানি, লোক খেপানো এবং হুমকি এইগুলো দিয়ে যাবে, যা কিনা আমাদের ভারতের সংবিধান মতে, আইন মতে প্রত্যেকটা প্রচন্ড পরিমাণে শাস্তিযোগ্য অপরাধ। কি কি ধরনের ভাষা, ভয়ঙ্কর ভয়ঙ্কর লোক খেপানো ভাষা, সেইটা লাগাতার প্রচারের প্রথম দিন থেকে উত্তরবঙ্গ থেকে যারা শুরু করলেন, সেই সব ভাষাগুলো কি? ভাষাগুলো হচ্ছে, তার আগে তো ছিল ধর্ণা মঞ্চ। সেই ধর্ণা মঞ্চেই বলা হয়েছিল যে একটা মানে তারা আছেন বলেই নাকি সবাই সুস্থ আছে। যদি তিনি চান যে একটা কমিউনিটিকে যদি বলে দেন, তাহলে তারা ঘিরে ফেলে আর একটা কমিউনিটিকে নাকি এক মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারে। এই দিয়ে শুরু, মানে আগামী দিনে কি প্রচারটা হবে তার সুরটা বাঁধা হয়ে গেছিল সেই দিনকে। এরপরে উত্তরবঙ্গের প্রচার থেকে সেই একই আপনাদেরকে দেখিয়েছিলাম এবং দেখিয়ে বলেছিলাম এই যে শুরু হলো প্রচার, এটাই পুরো প্রচার পর্ব জুড়ে একই ফাটা রেকর্ড চলতে থাকবে। তার সাথে কিছু কিছু যোগ হবে, সিম্প্যাথি আদায়ের চেষ্টা হবে, এই সমস্তগুলো হবে। কিন্তু এটাই তো এনাফ ছিল। একটা মন্তব্য যদি সাধারণ মানুষ এইভাবে করে, সুধী দর্শকবৃন্দ সকলের সুচিন্তিত মতামত দিন তো, যে এই ধরনের মন্তব্যগুলো যদি একটা সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়েও কোনো বন্ধু বান্ধবের সাথে তর্কাতর্কিতে বা কিছুর মধ্যে সে বলে ফেলে, তার কি হয়? আইনত তারও তো অশাস্তি হওয়া উচিত। যে বিজেপি ভোটের পরে সবাইকে বলতে হবে, মানে গলায় পোস্টার ঝুলিয়ে, যে আমি বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না। কিন্তু ভয়ঙ্কর হুমকি। তারপরে গাছের সঙ্গে বেঁধে ফেলার হুমকি। মানে কিছু তো বাদ গেল না। এবং যুক্তিযুক্তভাবে আমরা আমাদের চ্যানেল থেকে সেইটা বারবার করে তুলেছি যে এটা বন্ধ হওয়ার দরকার আছে। এবং সেটা আজকে একটু আগেই আপনাদের এপিসোডের শুরুতেই যে ক্লিপটা দেখালাম, যে বিজেপির তরফ থেকে একদম
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে গিয়ে সেই অভিযোগনামা আজকে জমা পড়েছে যে কি করে একজন মানুষ, গণতান্ত্রিক দেশের একজন মানুষ দেশের আইনকে ভঙ্গ করে এই ধরনের হুমকি, লোক খেপানো, উস্কানি, এই ধরনের জিনিসগুলো বলতে পারে। আর প্রত্যেকটা কথায় কথায় হচ্ছে কি দাঙ্গা, এই কোট আনকোট এই শব্দটা। আরে কে কোথার থেকে কি করছে? কেউ তো কিছু করছে না, সবাই তো সুন্দরভাবে শান্তিপূর্ণ রয়েছে। সেটা কি সহ্য হচ্ছে না? সেটা সহ্য হচ্ছে না। এবং এই সব কিছুর মধ্যে থেকে ফুটে বেরোচ্ছে যেটা, সেটা ওই যে আপনারা যেটাকে বলেন যে শহীদ হওয়ার আপ্রাণ চেষ্টা। আর আমি বলি মস্তান কখনো শহীদ হয় না, মস্তানকে কেউ শহীদ বলে না। মানে দুষ্কৃতী, মস্তান, এদেরকে কখনো কেউ শহীদ বলে না। শহীদ হয় কেউ মহান কর্ম যদি করে, দেশের জন্য আত্মবলিদান দেয়, সমাজ পরিবর্তনের কাজ করে, সমাজের উন্নতি করে, জনকল্যাণ করে। তার ফলবশত যদি কারোর জীবন 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 ত্যাগ করে, তাকে শহীদ বলে। এটা আমরা ছোটবেলা থেকে স্কুল পাঠ্যে পড়ে এসেছি। কিন্তু আবার স্কুল পাঠ্যে এটাও পড়েছি সাম্রাজ্যের বদল, বারে বারে সাম্রাজ্যের বদল। ওই বাস্তিল দুর্গের পতন থেকে শুরু করে বার্লিন প্রাচীরের পতন, জার্মানির অপশাসনের পতন, সৌজন্যে ডিক্টেটর হিটলার, চাউসেস্কুর পতন, দীর্ঘ কংগ্রেস জমানার পতন এই রাজ্যে 30 বছরের, দীর্ঘ 34 বছরের বাম শাসনের পতন। এটা দেশেরটা বলল, কেন্দ্রেও তাই, আমাদের দেশের কেন্দ্রেও তাই। এ বাদে আশপাশে খেয়াল করে দেখুন, ইতিমধ্যে বেশ কিছু পতন ঘটে গেছে। ওদিকে নেপাল, ওদিকে শ্রীলঙ্কা, সব জায়গাতেই অপশাসনের পতন ঘটে। তাকে কেউ শহীদ বলে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, গণতান্ত্রিক উপায়ে ব্যবস্থা নিতে হয়, অন্যায় করলে প্রশাসনিক উপায়ে তার ব্যবস্থা নিতে হয় সংবিধান মতে। এবং এটা ধারণার বাইরে ছিল, কল্পনার বাইরে ছিল ওনার, যে এরকমটাও হতে পারে। ধরাকে সরা জ্ঞান করে ফেলেছিলেন যিনি, তিনি ভাবতে পারেননি যে এরকমটাও হতে পারে। পুরো প্রশাসনের খোলনলচে পাল্টে দিয়ে নির্বাচন কমিশন যে একরোখা মেজাজ নিয়েছে রাজ্যে অবাধ নির্বাচন করবার জন্য, এবং সেখানে একটা অপরাধ, একটা ফ্রড কাউকে ছাড়া হচ্ছে না। সেই 7 জনকে সরাসরি চাকরি থেকে সাসপেন্ড করা দিয়ে শুরু, এমসিসি চালু হওয়ার পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব দিয়ে শুরু রাতারাতি, এবং সেই প্রসেস চলছে। এই যে 183 জন আরো বদল হলো, ওসি, আইসি, বিডিও, কিচ্ছু ছাড় যাচ্ছে না। এইখানটাতে নিজেদের যে রাজনৈতিক কর্মসূচি, সেই রাজনৈতিক কর্মসূচি খেয়েই হারিয়ে ফেলেছে। কেন? তার কারণ এই যে পুরো বিষয়টা, এই বিষয়ের পুরো প্ল্যানিংটা চলতো এই পুরো জিনিসটাকে দিয়ে। এই প্রশাসন, এই আইপ্যাক, এই সমস্ত দিয়ে একটা, কি বলবো, একটা বাস্তুতন্ত্র, একটা ইকোসিস্টেম চলতো। এবং সেইখানটা প্রশাসন যখন সংবিধান মতে মানে তার কাজগুলো করতে শুরু করে দেয় বা দেবে, তখন তো সেইটাকে তিনি আর কাজে লাগাতে পারছেন না। এবং আগাম যে সমস্ত তার যে মানে নাটকের যে সমস্ত প্লট, সেই প্লটগুলো যদি ভেস্তে, যেটাকে নিয়ে নাটকটাকে আপনি প্লটটা করছেন, তার যে কুশীলব, নাটকের অভিনেতা, সহ অভিনেতা যারা থাকবে, তাদের যদি পটাপট আপনি স্টেজ থেকে নামিয়ে দেন, সরিয়ে দেন, তাহলে তো আপনার নাটকটা জমবে না। তার ফলবশত এমন চরম
কথা বলতে হবে, যাতে করে আমি এমন কাজ করব যাতে আমাকে যেন প্রচার থেকে বাদ দিয়ে দেওয়া হয়, আমার বিরুদ্ধে যেন একটা ব্যবস্থা নেওয়া হয়, হলেই আমি বলতে পারবো যে এই দেখো আমি শহীদ হয়েছি। না, তার কারণ মানুষ চাইছে না, বরঞ্চ বরঞ্চ তার কথা যত কম শুনতে পায়, তার মুখোদ্দর্শন যত কম করতে পারে, মানুষ বলছে উরি বাবা আজকের দিনটা তাহলে ভালো যাবে, এই বেঁচেছি। এই যেখানে পরিস্থিতি, সেখানে উনি মূর্খের স্বর্গে বাস করছেন। এখনো যে সমস্ত স্তাবক পরিবিষ্ট হয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, তার কারণ তারা হচ্ছে ডিরেক্টলি উপভোক্তা। ওই মানি ড্রেন, ওই যে কালো টাকার নর্দমা, ওই নর্দমার অংশ এই স্তাবক পরিবৃত এই কীটের দল। কাজে তারা থেকে যাবে, তারা আরো কিছুদিন তার সাথে 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 থেকে যাবে, কিন্তু ব্যালেন্স অংশ যারা বাধ্য হয়ে মুখ বুজে ওই ওই ইকোসিস্টেমটার সঙ্গে থাকতে বাধ্য হচ্ছিলেন, তারা নিজেদের ব্যাপারটা বুঝে গেছেন ভালোভাবে যে এবার কি করতে হবে। আর প্রশাসনের কাছেও কিন্তু একদম উঁচু লেভেল থেকে, যেটা আমাদের সহ সাংবাদিকদের কাছ থেকে পাওয়া খবর, কমিশনের সূত্র থেকে খবর, বা অন্যান্য বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেশনের যে সমস্ত অফিসাররা বদলি হচ্ছেন, তাদের ঘনিষ্ঠ সূত্র থেকে যে সমস্ত খবরগুলো পাওয়া যাচ্ছে, সেটা যদি একটা লাইনে প্রকাশ করা হয়, সেটার নাম হচ্ছে নিজে বাঁচলে বাপের নাম। তার কারণ সংকেতটা খুব পরিষ্কার, এই কিন্তু একটা সুযোগ দিচ্ছি, এই যে চেঞ্জেস গুলো হচ্ছে, সবার সমস্ত তথ্য কিন্তু কালেক্ট করা হয়ে গেছে, কে কি করেছে না করেছে, কোথায় কোথায় কি কি টিম বসে থাকে, তারা কিভাবে ভোট প্রক্রিয়াকে বানচাল করবার চেষ্টা করে, সমস্ত সমস্ত তথ্য কিন্তু তোলা হয়ে গেছে কমিশনের কাজে। এই একটা সুযোগ, বদলির ওপর দিয়ে যাক, এর পরেরটা কিন্তু একদম ডিরেক্টলি চাকরি থেকে আউট, যেটা হয়েছে অলরেডি। এগুলোও কিন্তু এই বাংলার মানুষের কাছে খুব অপরিচিত দৃশ্য ছিল, কিন্তু সেগুলো হচ্ছে। এবার এই এতটা প্রেক্ষিত কিন্তু তৈরি হচ্ছে, এটা কোন একটি রাজনৈতিক দলের সরকার থেকে পরিবর্তন করে দেওয়ার বিষয় নয়, এটা একটি সামগ্রিক সিস্টেমের চেঞ্জ, এটা দেশকে বাঁচানোর চ্যালেঞ্জ, যেখানে বহিঃশত্রু এই রাজ্যের অধিকাংশ অংশকে ছাড়খাড় করে দেওয়ার চেষ্টা, দখল করে নেওয়ার চেষ্টা করেছিল। কাজে এখানে যদি আপনি কোনো একটি মানুষ নিজের স্বার্থের কথা ভাবে, তাহলে সেই মানুষটাও কিন্তু আগামী দিনে ভালো থাকতে পারবে না। তার কারণ দেশই যদি ভালো না থাকে, নৌকোই যদি ফুটো হয়ে যায়, তাহলে সেই নৌকোতে অবস্থান করা যাত্রী কখনো নিরাপদে থাকতে পারেন না। এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ওই যে বললাম, এবার আর ওনার ওই শহীদ হওয়ার চেষ্টা টিকবে না, মানুষ বুঝে ফেলেছে, সব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই কারণে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, খুব ইন্টারেস্টিং এপিসোড নিয়ে সামনের এপিসোডে আসছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। নমস্কার।